বিপিএল বাংলাদেশ প্রিমিয়ার লিগ সিলেটে ছিল লম্বা সময়, আসলে কেমন কেটেছে প্রথমে জানতে চাই, সময়টা কেমন কেটেছে আপনার সেখানে? না, বিপিএল এ বেশ এবার আপনি দেখেন যে এবার বলা হচ্ছিল যে যেহেতু ফরচুন বরিশালের মতো দল নেই কিংবা কুমিল্লা তো গতবারও খেলেনি, কুমিল্লার মতো দল নেই, রংপুর খুব ভালো টিম করেছে, পাশাপাশি ঢাকা বলেন কিংবা চট্টগ্রাম রয়্যালসের টুর্নামেন্ট শুরুর আগেই তাদেরকে নানা রকম এখনো পর্যন্ত সারপ্রাইজ প্যাকেজই চট্টগ্রাম, এবং চট্টগ্রাম কিন্তু টিম তারা খুব ভালো দল তারা গড়েছিল, কিন্তু পরে তো সেটা বিসিবি হ্যান্ডেল করে পরে এখন কমিটির টিম হিসেবে তারা খেলছে, কিন্তু তারা কিন্তু মাঠের ক্রিকেটে খুব ভালো খেলছে। ফলে ম্যাচগুলো আপনি দেখবেন যে বেশ কয়েকটা ম্যাচ কিন্তু খুব টাইট ম্যাচ হচ্ছে। ঢাকা এবং সিলেটের একটা ম্যাচ হচ্ছে, শামীম পাটোয়ারি 83 করেও ম্যাচ জেতাতে পারলেন না। গতকালকে রংপুরের যে ম্যাচটা হলো সেটাতে আমরা একটা রংপুরের একটা ম্যাচ সুপার ওভারে গেছে, ফলে রাজশাহীর সঙ্গে, ফলে এবং রাজশাহীকে ধরা হচ্ছিল যে ওয়ান অফ দ্য বেস্ট টিম এবারের, এবং তারা সেভাবেই আসলে খেলছে। এবং গতবার আমরা দেখেছিলাম রংপুর কিন্তু একচেটিয়াভাবে টানা 8টা ম্যাচ জিতেছিল, এবার কিন্তু তারা আবার সেকেন্ড ম্যাচেই হেরেছে, এবং তারা যে 3টা জয় পেয়েছে, 3টা ম্যাচ জয়ই তাদেরকে খুব কষ্ট করে জিততে হয়েছে, এবং একটা ম্যাচ তারা হেরেছেই। ফলে ফাইটিং ম্যাচ হচ্ছে, শেষ ওভার পর্যন্ত ম্যাচ যাচ্ছে। যে আচ্ছা, ওই যে মানে টানা 8 ম্যাচ জেতার পর আবার টানা হার, মানে স্বপ্ন ভ্রষ্ট। এর থেকে ভালো যে শুরুর দিকে কষ্ট করে জিতুক বা হারুক, পরে গিয়ে যাতে জায়গা মতো মানে চ্যাম্পিয়ন যাতে রংপুর হতে পারে। বড় টুর্নামেন্টে কিন্তু সবসময় এমন হয়, আপনি দেখবেন যে প্রথম দিকে যারা একটু হোঁচট খায় মানে বড় দল, এরপর কিন্তু তারা টাইমের সাথে সাথে টুর্নামেন্ট, স্পেশালি ফ্র্যাঞ্চাইজি লিগ আইপিএলও দেখবেন যে শুরুর 1-2টা ম্যাচ টিমগুলো, কারণ বিভিন্ন দেশ থেকে প্লেয়াররা আসেন, এটা ন্যাশনাল টিম না, ফলে সেই জায়গা থেকে প্রথম 2-3টা ম্যাচ একটু টাইম নেয়, এবং সেখান থেকে তারপর রংপুরের ক্ষেত্রে আগেরবার যেটা হয়েছিল যে তারা পরের দিকে এসে নতুন প্লেয়ার নিয়ে এসেছিল, তারা আসলে এক রাতে এসে পারফর্ম করতে পারেননি, ম্যাচ হারতে হয়েছিল, একেবারেই ওলট পালট হয়ে গিয়েছিল সবকিছু। ফলে সেই জায়গা থেকে এবার আমার কাছে মনে হয় রংপুরের প্ল্যান খানিকটা গোছানো, যে তারা আসলে যাদেরকে নিয়েছে তারা যেন পুরো সিজন খেলতে পারে সে ধরনের প্ল্যানে তারা এগোচ্ছে। আমি জানি না এবারও শেষ দিকে গিয়ে তারা বড় প্লেয়ার আনার চেষ্টা করবে কিনা। ম্যাচগুলো জিততে কষ্ট করতে হচ্ছে, অ্যাবসলিউটলি কষ্ট করতে হচ্ছে, এবং আমার মনে হয় যে সময়ের সাথে সাথে আরো বেশি জেলিং হবে, এবং তাদের ব্যাকআপেও দেখবেন খুব ভালো ভালো প্লেয়ার রয়েছে। তারা খাজানাফাকে খেলাতে পারছেন না, সুফিয়ান মুকিমকে খেলাতে পারছেন না, যিনি রাইজিং এশিয়া কাপে দুর্দান্ত বোলিং করে এসেছেন। তারা আলিসকে খেলাচ্ছে, যেহেতু লোকাল প্লেয়ার, আলিসও মিস্ট্রি স্পিনার, ফলে তাদের ব্যাকআপ প্লেয়ার রয়েছে, এবং তারা হয়তো বা পুরো টুর্নামেন্টে তাদেরকে ঘুরিয়ে ফিরে খেলাবে। ফলে টুর্নামেন্ট আমার কাছে মনে হচ্ছে ভালো ক্রিকেট হচ্ছে, ম্যাচগুলো অন্তত ফাইটিং হচ্ছে, হয়তো বড় বিদেশি তারকা নেই, লোকাল প্লেয়াররা ভালো খেলছেন, পারভেজ হোসেন ইমন ভালো খেলছেন, শামীম পাটোয়ারি ভালো খেলছেন, মাহমুদুল্লাহ রিয়াদ ভালো খেলেছেন, তানজিদ তামিম ভালো খেলেছেন, কিংবা পেসারদের মধ্যে মুস্তাফিজ, শরীফুল, তারা ভালো বোলিং করছেন। রিপন মন্ডলের কথা স্পেশালি বলতে হয়, তিনি আসলে দুর্দান্ত বোলিং করছেন একেবারে। রাইজিং এশিয়া কাপ থেকে তিনি ওই যে বলেছিলেন একটা কথা, যে তিনি চাইলে 6টাই ইয়র্কার মারতে পারেন ওভারে, এবং তিনি সেটা মুখের কথা বলেন, তিনি যে সেটা পারেন সেটা তিনি প্রমাণ করে দেখিয়েছেন, যে একটা সুপার ওভারে আপনি 6 রানের বেশি কনসিড করেননি পরপর 2 ওভারে। আপনি দেখেন রংপুরের সাথে সেই ম্যাচটাতে 20তম ওভারে বোলিং করতে এসে তিনি রংপুরের 7 রান প্রয়োজন ছিল, তিনি সেটাকে সুপার ওভারে নিয়ে গেছেন, এটাই একটা মিরাকেল। এবং সুপার ওভারে গিয়ে তিনি আবার 6 রান খরচ করেছেন, ওয়ার্ল্ড ক্লাস বোলিং। ফলে তাকে নিয়েও নানা রকম আলোচনা হচ্ছে। বিপিএল থেকে আসলে বাংলাদেশের চাওয়া আসলে এটাই। নাজমুল হোসেন শান্ত একটা সেঞ্চুরি করেছেন, মুশফিকুর রহিম একটা হাফ সেঞ্চুরি করেছেন। শান্তর সেঞ্চুরিটা মানে মনে হয় হয়েছিল যে বিপিএল এর টোন সেট করেছে, মানে শুরুতেই একদম প্রথমেই একটা সেঞ্চুরি দিয়ে একটা বিপিএল শুরু করা, দ্যাট ওয়াজ অ্যামেজিং। মানে আমি আসলে অপেক্ষা করছিলাম যে আপনার চাঁদ সূর্য নিয়ে এবার কোনো আসলে রিপোর্ট আসেনি এখনো, চাঁদেরও কলঙ্ক টলঙ্ক, চাঁদ থেকে কোনো আসলে রিপোর্ট মানে শুরু করেনি এখনো। না, আরো কেউ 8টা-9টা ম্যাচ জিতলে তখন আসলে ব্যাপারটা রিলেভেন্ট হয়, রিলেভেন্ট হয়। আচ্ছা, ঠিক আছে, রংপুর নিয়ে বা অন্যান্য টিম নিয়ে তো কথা হলো, এবং এবারে বিপিএল এর সবচেয়ে অন্যতম আলোচিত দল ছিল নোয়াখালী এক্সপ্রেস, কেননা নতুন ফ্র্যাঞ্চাইজি, মানে নতুন একটা দল, নোয়াখালী একটা দল হবে বিপিএল এ, অনেক দিনের স্বপ্ন, স্পেশালি নোয়াখালীবাসীদের অনেক দিনের স্বপ্ন। এবং আমরা দেখেছি যে শুরু থেকেই আসলে বেচারারা 3টা ম্যাচ হেরেছিল, এবং সেকেন্ড ফেজে এসে এখন 4র্থ ম্যাচটাও তারা হারলো, টানা 4টা ম্যাচে 4টা হার, এবং শুধুমাত্র হারই না, আজকের যে ম্যাচটা ছিল একদম রেকর্ড হার হেরেছে তারা। 61 রানে অল আউট হয়ে গিয়েছিল নোয়াখালী। নাসুমের বোলিংয়ে, সিলেটের বোলিংয়ে একেবারে তুলোধুনো। নোয়াখালীর সমস্যাটা আসলে কোথায় হয়েছে, নোয়াখালী কেন পারছে না, ভক্তদের কেন হতাশ করছে? আমরা আগেও দেখেছি যে 3টা ম্যাচ যখন হেরেছে তখনই ভক্তরা কি পরিমাণ আফসোস তারা শো করেছেন, তারা এত কষ্ট করে নোয়াখালী থেকে বাস ভাড়া করে এসেছেন।
নোয়াখালীর ম্যাচ দেখার জন্য, নোয়াখালী একটু জিতবে বলে এই 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 জয়টুকু আসলে নোয়াখালী তার দর্শকদের কবে উপহার দিতে পারবে? আমার মনে হয় না, বা বিপিএল এর অন্য কোনো দলের এত অরিজিনাল এবং র ফ্যান বেস রয়েছে যতখানি নোয়াখালী রয়েছে। তারা প্রথমবারের মতো বিপিএল খেলতে এসেছে এবং তাদের নোয়াখালীর মানুষজনের যে ইমোশন নোয়াখালী দলটাকে কেন্দ্র করে, এটা আসলে আনবিলিভেবল। আপনি মাঠে সিলেটের মাটিতে সিলেটের এগেনস্টে যখন তারা প্রথম ম্যাচটা খেলে, সেই ম্যাচটা খুব টাইট একটা ম্যাচ হয়েছিল। নোয়াখালী একটা সময় গিয়ে মনে হচ্ছিল তারা জিতেই যাবে, সেখান থেকে তারা ম্যাচটা হেরে যায়। ওই সময়ে নোয়াখালী দর্শকদের যে চিয়ার এবং পুরো মাঠে তাদের যে গর্জন, আনবিলিভেবল। এবং আপনি যেটা বলছিলেন যে বাস ভাড়া করে তারা এসেছে, তারা প্রতিদিন প্রতিটা ম্যাচে 28টা 30টা ইভেন 40টা বাসও নাকি তারা ভাড়া করে নোয়াখালী থেকে সিলেট আসেন। নোয়াখালী আর সিলেট মোটামুটি বাংলাদেশের দুই প্রান্তের দুটা জেলা, ফলে মানে সহজ না, হয়তো বা প্রায় 15-16 ঘন্টা জার্নি করে যেতে হয় বাসে, কারণ ঢাকা থেকেই সিলেট যেতে এখন 12-13 ঘন্টা লাগে আপনি যদি বাসে যান, এবং নোয়াখালী তো আরও দূরে। ফলে সেখান থেকে তারা জার্নি করে গিয়ে সেখানে হোটেলে থেকে ম্যাচ দেখে খেয়ে আবার তারা নোয়াখালীতে ফিরছে, আবার হার নিয়ে ফিরে আবার তারা যাচ্ছে। আনবিলিভেবল আসলে এই ফ্যান বেস তারা কাজে লাগাতে পারছে না, এবং দলটার মধ্যে আসলে অর্গানাইজিং পার্টে শুরু থেকে আমরা কিছু সমস্যা দেখছি, সেটার প্রভাব হয়তো বা মাঠের ক্রিকেটেও পড়ছে। তবে এই মুহূর্তে সৌম্য সরকার কিংবা মোহাম্মদ নবী তারা জয়েন করেছেন দলটায়। এখন আসলে তাদের মধ্যে কোনো পার্থক্য আসে কিনা, যদি আজকের ম্যাচটা তারা নিশ্চয়ই ভুলে যেতে যাবে। এটা আজকের ম্যাচটা আসলে একেবারেই ব্যাড ডেট অফিস। নাসুম আহমেদ যেভাবে বোলিং করেছেন, মাত্র 7 রান খরচ করে 5 উইকেট নিয়েছেন, তারপরে আসলে আর তো কিছু থাকে না ম্যাচের। তারপরও নোয়াখালী নিশ্চয়ই অন্তত কয়েকটা জয়, তাদের হয়তো বা এখন সুপার 4-এর যাওয়ার চিন্তা করা অনেক বেশি ডিফিকাল্ট হয়ে যাবে। তবে কয়েকটা জয় অন্তত যেন নোয়াখালীর মানুষজন দেখতে পারেন। আমি আসলে নোয়াখালী মানুষদের জন্য খুব সরি ফিল করছি, বা ফিল করছি যে মানে তাদের যে ডেডিকেশন আমি দেখেছি, তারাও ফিল করছে, তারাও চাইছে, চেষ্টা করছে, কিন্তু হয়তোবা হচ্ছে না। এখন আসলে একটা প্রথম জয়ের জন্য মানে চাতক পাখির মতো নিশ্চয়ই বসে আছে নোয়াখালীবাসীরা। পিপিএল তো চলছে এবং সেই সাথে রংপুরেরও ম্যাচ আছে। আমরা অনেকগুলো দল নিয়ে কথা বললাম, চট্টগ্রাম নিয়েও কথা বলছিলাম যে কমিটির টিম এবং চট্টগ্রাম এই মুহূর্তে টেবিলের মাথায় অবস্থান করছে। মানে এইটা আনবিলিভেবল ছিল, এবং তারা মাঠের ক্রিকেটে প্রমাণ করেছে। কারণ আপনি দেখেন যে নাইম শেখের কথা, মানে তাকে যখন অকশনে 1,10,00,000 টাকা দিয়ে কেনা হয়, কি পরিমাণ আলোচনা তাতে হয়েছে, সমালোচনা তাতে হয়েছে। বেশ কয়েকটা ক্রিকেট শোর ফ্রিতে এই একটাই কমেন্ট এসেছে, নাইম শেখ কি 1,10,00,000 যোগ্য, নাইম শেখ কি 1,10,00,000 যোগ্য। এবং আমার কাছে প্রথম দিন থেকেই মনে হয়েছে যে তিনি আসলে সেটা যোগ্য। কারণ আপনি যদি লোকাল ক্রিকেটে দেখেন, ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ বা বিপিএল বা এনসিএল টি20, গত 2 বছর ধরে প্রতিটা ফরম্যাটে তিনি লোকাল ক্রিকেটে রান করছেন। কিন্তু আমরা সমস্যা হচ্ছে যে আমরা যেটা দিয়ে জাজ করেছি, দর্শকদের আমি দোষ দিচ্ছি না, কারণ তারা দেখেছেন ইন্টারন্যাশনাল ম্যাচটা, সেখানে তিনি পারফর্ম করতে পারেননি। তিনি 2 বছর পরে ফিরেছেন, 2টা ম্যাচের সুযোগ পেয়েছেন, কিন্তু সেখানে তিনি রান করতে পারেননি। এবং সেটা দিয়ে আপনি অবশ্যই জাজ করতে চাইবেন, যেহেতু ইন্টারন্যাশনাল ক্রিকেটে আপনি পারছেন না। কিন্তু ফ্র্যাঞ্চাইজি কি দেখবে যে বিপিএলে তিনি কেমন করছেন, কিংবা এনসিএল টি20 তিনি কেমন করছেন, কিংবা ঢাকা লিগে তিনি কেমন করছেন। সেখানে তিনি বেস্ট পারফর্মার, বেস্ট হাইয়েস্ট রান স্কোরার, এবং তার স্ট্রাইক রেট থাকে 140, 50, 60। ওয়ান ডে ফরম্যাটে তিনি ব্যাটিং করেন 130-40 স্ট্রাইক রেটে, ফলে টি20তে তো আরও বেশি। ফলে তাকে কেন একটা দল 1,10,00,000 টাকা, কারণ শুধু তো চিটাং ব্যাটিং করে 1 কোটি টাকা তাকে তোলা সম্ভব না। অন্য দলগুলো তাকে চেয়েছে, তারাও 1 কোটি পর্যন্ত গিয়েছে, তারা নিতে পারেনি, শেষ পর্যন্ত চিটাং নিয়েছে। ফলে যারা আসলে অকশনের টেবিলে বসেছেন তারা আসলে ওই লোকাল ম্যাচগুলো দেখেছেন। এবং এবারের বিপিএলে আরেকটা জিনিস আমার কাছে ইন্টারেস্টিং লেগেছে, আমি কিছুক্ষণ আগে ওই যে হাইলাইটসে দেখছিলাম সিলেটের ম্যাচটাতে খালেদ আহমেদ বোলিং করেছেন, একটা উইকেটও পেয়েছেন। খালেদ আহমেদ দারুণ বোলিং করছেন। গতবারের বিপিএলও তিনি চিটাগাংয়ের হয়ে পুরো থ্রু আউট দ্য টুর্নামেন্ট ভালো বোলিং করেছেন, এবং এবারও সিলেটের হয়ে তিনি প্রতিটা ম্যাচে একটা টোন সেট করে দিচ্ছেন। কিন্তু একটা ম্যাচে তিনি ম্যান অফ দ্য ম্যাচই হয়েছেন, 4টা উইকেট পেয়েছেন। এবং প্লেয়ারদের মেন্টালিটিতে আমি দেখছি ইন্টারন্যাশনাল ক্রিকেটারদের সাথে খেলে খেলে কিছুটা পরিবর্তন আসছে। খালেদ কিন্তু টি20 ফরম্যাটে ভাবা হয় না তাকে দিয়ে, কিন্তু তিনি কিন্তু রেগুলার পারফর্ম করে যাচ্ছেন। তিনি এবং ইন্টারন্যাশনাল ক্রিকেটারের সাথে থেকে থেকে মেন্টাল সেটে যে একটা পরিবর্তন, তিনি 4 উইকেট পাওয়ার পর দেখছিলাম যে তিনি আসলে জুতার মধ্যে লিখে নিয়ে আসেন
যে আজকের ম্যাচে তিনি যে জুতাটা পরে বোলিং করেন সেখানে আসলে তিনি আজকের ম্যাচে কি করতে চান। আজকের ম্যাচে তিনি 3টা উইকেট পেতে চান বা 4টা উইকেট পেতে চান বা অমুকের উইকেট নিতে চান বা ভালো বোলিং করতে চান, ম্যান অফ দ্য ম্যাচ হতে চান, এগুলো তার জুতার বিভিন্ন জায়গায় মার্কার দিয়ে লেখা। এবং এগুলো আমরা অনেক সময় ইন্টারন্যাশনাল ক্রিকেটে বড় বড় তারকাদের দেখেছি বা আইপিএল এই ধরনের স্টোরি আমরা অনেক দেখি, কিন্তু বিপিএল কিংবা বাংলাদেশে আমরা খুব একটা দেখি না। ফলে ওই মেন্টাল জায়গাগুলোতে কিছু পড়ে আপনি আমার কাছে একটা জিনিস, আপনি যেটা চিন্তা করবেন একবার, যে আপনি যখন ভাববেন যে আমি এই জায়গাটায় পৌঁছাতে চাই, বা আপনি মেন্টালি যখন চিন্তা করবেন, আমার কাছে মনে হয় যে আপনি বাস্তবে কোনো না কোনো দিন সেটা করতে পারবেন। এবং খালেদ আহমেদ যেদিন 4 উইকেট পেয়েছেন সেদিন তিনি লিখে এসেছিলেন যে আমি আজকে 4 উইকেট পাবো, একদম সেম এটা লিখেছেন যে আজকে 4 উইকেট পাবো, তার জুতার মধ্যে লেখা ছিল, এবং তিনি ওই ম্যাচে 4 উইকেট পেয়েছেন। ফলে আগে তো আপনাকে বিশ্বাস করতে হবে যে না আমি 4 উইকেট পেতে পারি একটা টি-20 ম্যাচে, এবং তারপর না অন্য কাউকে আপনি বিশ্বাস করাবেন বা সেটা প্রমাণ করবেন। প্রোডিউসার কানে বলছে যে বেশি প্রশংসা যাতে না করি, হ্যাঁ। প্রশংসা যাতে না করি, নজর যাতে না লেগে যায় এই নাইম শেখ, খালেদ, তাদের প্রতি আসলে বিপিএলে। হ্যাঁ, এখনো পর্যন্ত ইটস টু আর্লি টু সে যে কোন দল কোন দিকে এগোচ্ছে। যে কোনো দলে, যে বললাম না, নোয়াখালীও এখনো দেখতে পারি যে হুট করে আবার আসলে উপরের দিকে চলে আসতে পারে। সো অনেকটা সময় এখনো বাকি আছে, বাট হ্যাঁ, প্লেয়ারদের ব্যক্তিগত পারফরমেন্স থেকে শুরু করে দলগুলো এখনো পর্যন্ত কিন্তু আমেজ বেশ ভালোভাবেই ধরে রেখেছে বিপিএল এর। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.